আজকে আমরা আলোচনা করব ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় লেসন, সেটা হচ্ছে কি ভারতের পরিবহন ব্যবস্থা। এবং এই অধ্যায় থেকে প্রত্যেক বছর পরীক্ষায় কমন প্রশ্ন এসেছে, তাই এই ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে আজকে টপিক হচ্ছে কি ভারতের পরিবহন ব্যবস্থা, এবং এই পরিবহন ব্যবস্থা কেন প্রয়োজন, পরিবহন ব্যবস্থা কি, এই সম্পূর্ণ ডিসকাশন বা বিস্তারিত আলোচনা আমরা করব ভারতের পরিবহন ব্যবস্থা নিয়ে। প্রথমে হচ্ছে কি পরিবহন কি, পরিবহন ব্যবস্থা কি। পরিবহন ব্যবস্থা কি, যে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে নিজে এবং নিজের দ্রব্য, খাদ্যশস্য বা বিভিন্ন ধরনের ভারী ওজনের জিনিস যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় বা এক স্থান থেকে অন্য স্থানে যায় বা স্থানান্তর হয়, এই ব্যবস্থাটাকে বলে কি মিনস অফ ট্রান্সপোর্ট বা পরিবহন ব্যবস্থা। বোঝা গেল যে এক স্থান থেকে অন্য স্থানে নিজের যাবতীয় জিনিসপত্র মানুষ নিজেই বা অন্যান্য জিনিসপত্রকে এক স্থান থেকে অন্য স্থানে বা স্থানান্তর করার যে মাধ্যমটা, সেই মাধ্যমটাকে বলে কি পরিবহন ব্যবস্থা। আমরা পড়বো যে ভারতে পরিবহন ব্যবস্থা কত প্রকার। ভারতে সাধারণত পরিবহন ব্যবস্থা হচ্ছে 6 প্রকার, কিন্তু আমরা যদি মিনস অফ ট্রান্সপোর্ট পার্টিকুলারলি পড়ি, তাহলে ওখানে আমরা দেখতে পাবো যে মিনস অফ ট্রান্সপোর্টের কাইন্ডস বা ধরন হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। এক হচ্ছে কি ল্যান্ড ট্রান্সপোর্ট, এবং একটা হচ্ছে কি ওয়াটার ট্রান্সপোর্ট, 2 নম্বরে ওয়াটার ট্রান্সপোর্ট, এবং 3 নম্বর হচ্ছে কি এয়ার ট্রান্সপোর্ট। 3 নম্বরে এয়ার ট্রান্সপোর্ট। তাহলে ভারতের ট্রান্সপোর্ট ব্যবস্থা 6 রকম কেন, সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি। যে এটাই হচ্ছে কি আসল ট্রান্সপোর্ট বা পরিবহনের মাধ্যম। একটা হচ্ছে কি ল্যান্ড ট্রান্সপোর্ট, অর্থাৎ জমির উপরে চলাচল বা জমির উপর দিয়ে স্থলভাগ দিয়ে যেসব যানবাহন বা যাতায়াতের ব্যবস্থা, সেটা হচ্ছে কি ল্যান্ড ট্রান্সপোর্ট। তারপর হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট। ওয়াটার ট্রান্সপোর্ট বলতে জলপথে যে যানবাহন চলে বা জলপথের মাধ্যমে স্থানান্তর হওয়াটাকে বলে কি ওয়াটার ট্রান্সপোর্ট। তারপরে 3 নম্বর হচ্ছে কি এয়ার ট্রান্সপোর্ট, অর্থাৎ এয়ার ট্রান্সপোর্ট মানে বায়ুপথ। বায়ুপথের সাহায্যে যে পরিবহন ব্যবস্থা, সেটা হচ্ছে কি এয়ার ট্রান্সপোর্ট। এবার এই ল্যান্ড ট্রান্সপোর্টের কিন্তু দুইটি ভাগ, একটা হচ্ছে কি রেলওয়েজ, একটা হচ্ছে রোডওয়েজ। মানে একটা রোড দিয়ে চলে, একটা রেল পথ দিয়ে চলে। রেল পথ দিয়ে কি চলে, রেলগাড়ি বা ট্রেন চলে। এবং রোডওয়েতে কি বলে চলে, বাস, ট্রাক, ট্যাক্সি, সাইকেল, রিক্সা, ই রিক্সা, যাবতীয় জিনিস কোথায় চলে, রোডওয়েতে, অর্থাৎ রোডের উপরে, সড়কের উপরে। এবং এয়ার ট্রান্সপোর্টে বায়ুপথে কি চলে, ওয়ার্ড বেলুন, প্যারাসুট, হেলিকপ্টার, চপার, এরোপ্লেন, বিভিন্ন ধরনের এয়ার ট্রান্সপোর্ট, এগুলোকে বলে এয়ার ট্রান্সপোর্ট বা বায়ুপথে যান। এবার ভারতে প্রধানত 6 ধরনের পরিবহন ব্যবস্থা। কয় ধরনের? 6 ধরনের। সুন্দর করে নোট তৈরি করো। 1 নম্বর হচ্ছে কি সড়ক পথ, 2 নম্বর হচ্ছে রেলপথ, 3 নম্বর হচ্ছে জলপথ, 4 নম্বর হচ্ছে বিমান পথ, 5 নম্বর হচ্ছে পাইপ লাইন পরিবহন, 6 নম্বর হচ্ছে রজ্জু পথ অর্থাৎ রোপওয়েজ। এগুলো আমরা এখন এক এক করে বিস্তারিত জানবো। প্রথমে হচ্ছে কি সড়ক পথ। সড়ক পথ কি, যে ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত পরিবহন ব্যবস্থা। মানে আমরা ভারতীয়রা সব থেকে বেশি ট্রান্সপোর্টেশন বা পরিবহনের জন্য ব্যবহার করে থাকি কি সড়ক পথ। এর সুবিধে কি? সুবিধা হচ্ছে গ্রাম থেকে শহর পর্যন্ত পৌঁছানো যায়। তারপরে বলছি কম দূরত্বে দ্রুত যাতায়াত, মানে অল্প জায়গাতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তারপরে বাড়ি থেকে পর্যন্ত সরাসরি পরিষেবা, অর্থাৎ বাড়ি থেকে নিয়ে যেখানে আমার কাজ রয়েছে, যে জায়গায় আমি যাব, সেখান পর্যন্ত পরিষেবা এই সড়ক পথ। তারপরে কি, যে কৃষি পণ্য সহজে পরিবহন করা সম্ভব, অর্থাৎ কৃষি কার্য করে যেসব ফসল বা যেসব আনাজ, যেসব দানা, যেসব খাদ্যশস্য, যেসব কৃষি ফসল বা যেসব কৃষি সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে অসুবিধা হয় পরিবহনের ব্যবস্থার জন্য, সেটা খুব সহজ হয়ে যায়। কোন পথের জন্য? সড়ক পথের জন্য। কৃষি পণ্য সহজে সরাসরি পরিবহন করা হয়। অর্থাৎ ধরে নাও যে হারভেস্টিং হলো, কৃষির ফসল মাঠের মধ্যে কাটা হলো, সেই ফসলকে বহন করে নিয়ে যেতে খুব ঝামেলা। কিন্তু এই সড়ক পথের সাহায্যে আমরা ট্র্যাক্টরে টলিতে করে সহজে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই, বা আমার জমি থেকে খামার বাড়িতে নিয়ে যেতে সহজ সহজ হয়। এবার সেই খাদ্যশস্যকে আমরা ছাঁটাই করলাম,
ছাঁটাই করে ভুসি, লাড়া বা যাবতীয় গুলোকে একদিকে করে যেটা দানা পেলাম, শস্য দানা, সেটাকে বাজারজাত করতে হবে, স্থানান্তর করতে হবে, মিলে পাঠাতে হবে, ফ্যাক্টরি শিল্পে পাঠাতে হবে। তাহলে নিয়ে যাবে কিসে করে? সেটাও তো ভারী বস্তু হলো। তো সেই সব জিনিসকে স্থানান্তর করতে বা পরিবহন করতে খুব সহজ হয় এবং খুব সুবিধা হয়। কোন পথ? সড়ক পথ। তারপরে হচ্ছে কি অসুবিধা, কি কি অসুবিধা হয়? অসুবিধা হচ্ছে কি যানজট, অর্থাৎ জ্যাম হয় খুব। এই সড়ক পথে প্রচুর জ্যাম হয় এবং দুর্ঘটনা বেশি ঘটে। হঠাৎ হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়িতে গাড়িতে সংঘর্ষ, আবার কখনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা ঘটে। তারপরে দূরপাল্লায় ব্যয়বহুল, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থান, মানে অনেক দূর পর্যন্ত যদি নিয়ে যায়, সড়ক পথ অনেক দূর পর্যন্ত যদি নিয়ে যায় তাহলে কিন্তু ব্যয় হয় অনেক, মানে অনেক খরচ করতে হয়, অনেক স্পেন্ড করতে হয়। তারপরে বলছে কি 2 নম্বরে রেলপথ। রেলপথ কি? ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণপরিবহন, মানে যাবতীয় লোকজন, ব্যক্তি, ধনী গরিব, মিডল ক্লাস, সবাই এই পরিবহনটা ব্যবহার করে থাকে। সেটা হচ্ছে কি রেলপথ। তাই বলছে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা হচ্ছে রেলপথ। ঠিক আছে। আমরা এই যে এখানে পড়লাম ল্যান্ড ট্রান্সপোর্টের মধ্যে দুই ধরনের ভাগ, একটা হচ্ছে কি রোডওয়েজ, একটা রেলওয়েজ। তাহলে আমরা সড়ক পথটা জানলাম, এবার রেলপথ, অর্থাৎ রেল লাইনের উপরে যে ট্রেন চলে সেই ট্রেন পথটাকে বলে রেলওয়েজ। ঠিক আছে। তো ট্রেনে যাতায়াত কিন্তু ভারতের সব থেকে বেশি গণপরিবহন একটি ব্যবস্থা, বা সকলে এই পরিবহন ব্যবস্থাকে গ্রহণ করে এবং সকলেই এটার উপরে ভিত্তি করে কিন্তু স্থানান্তর হয়। এই রেলপথের সুবিধে কি? রেলপথের সুবিধা হচ্ছে কি কম খরচে দীর্ঘ দূরত্বে যাতায়াত, অর্থাৎ অল্প বিনিয়োগ করে, অল্প খরচ করে কিন্তু অনেক দূর পর্যন্ত খুব সহজে আমরা যেতে পারি। তারপরে বলছে কি ভারী মাল পরিবহন সম্ভব, যতই প্রকার ভারী হোক। আমরা দেখেছি ট্রেনের মধ্যে কি আছে? কয়লা আছে, ট্রেনের মধ্যে করে অন্য গাড়ি আছে। তো ভারী পরিবহন ব্যবস্থা, ভারী মাল অনেক ভারী রয়েছে, সেই ভারী মাল কিন্তু এই রেলওয়েজ বা রেলপথে পরিবহন করা খুব সম্ভব। তারপরে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা। অর্থনীতি উন্নতি, দেশের জিডিপিতে কিন্তু এই রেলপথ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? এক স্থান থেকে অন্য স্থানকে কানেক্ট করে, এক জায়গা থেকে অন্য জায়গাকে, এক রাজ্য আর এক রাজ্যের সাথে কানেক্ট করে। এবং এই অর্থনীতি কিভাবে ডেভেলপমেন্ট হয়? এই যে সবাই ভাড়া দেয়, এই ভাড়াটা রেলওয়েজ খাতে জমা হয় এবং রেলওয়েজ খাতে জমা হয়ে সেটা দেশের উন্নতি, জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে অসুবিধা, অসুবিধা কি? যে পাহাড়ি অঞ্চলে নির্মাণ কঠিন, মানে পাহাড়ি অঞ্চলে ট্রেন পথ, রেলপথ নির্মাণ করা খুবই কঠিন, সম্ভব কিন্তু খুবই কঠিন। তারপরে কি নির্দিষ্ট রুটে চলাচল করে, নির্দিষ্ট রুটে। এখন আমরা যদি এখান থেকে দিল্লি যাই তো আমাদের অন্তত পক্ষে 48 থেকে 72 ঘন্টা লাগবে। ঠিক আছে। মানে নির্দিষ্ট একটি ঘুরে 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 নির্দিষ্ট পথ হয়ে তারপরে দিল্লি পৌঁছাবে। ঠিক আছে। তাহলে অনেক সময় লাগে এবং নির্দিষ্ট একটি রুটে চলে। তারপরে 3 নম্বর হচ্ছে কি জলপথ। জলপথ কি? জলপথ দুই প্রকার, একটা হচ্ছে কি অভ্যন্তরীণ জলপথ, অর্থাৎ জলের মধ্য দিয়ে যে চলে যে যান, সেটা বলে কি সাবমারিন, অর্থাৎ ডুবোজাহাজ, জলের ভিতর দিয়ে, গভীর জলের ভিতর দিয়ে চলাচল করে। আরেকটা হচ্ছে কি সমুদ্রপথ, অর্থাৎ সারফেস লেভেল, ওয়াটার বডিজ এর সারফেস লেভেল, অর্থাৎ জলপথের বা জলাশয়ের উপরিভাগের উপরে যেসব যানবাহন চলে, কি চলে? জাহাজ চলে, স্টিমার চলে, শিপ চলে, বোট চলে, লঞ্চ চলে। তো এগুলো সব জলের উপরে চলে। আর একটা সাবমেরিন হচ্ছে, এবং ডুবোজাহাজ হচ্ছে কি সেটা জলের ভিতর দিয়ে বা অভ্যন্তরীণ যে অবস্থায় চলে বা ভিতর দিয়ে চলাচল করে। তারপরে বলছে কি সুবিধে, কি সুবিধে? সুবিধে হচ্ছে কি সবচেয়ে সস্তা পরিবহন। এই জলপথের পরিবহনটা হচ্ছে সব থেকে সস্তা এবং ভারী পণ্য পরিবহনে উপযোগী। এই যে বিদেশ থেকে বিভিন্ন ধরনের গাড়ি, বিভিন্ন ধরনের খাদ্যশস্য, বিভিন্ন ধরনের ভারী ভারী জিনিসগুলো যে আসছে আমাদের দেশে যেসব ম্যানুফ্যাকচারিং হয় না, তারপরও সেই সব পণ্য বা সেই সব জিনিস আমাদের দেশে পাওয়া যায়, সেই সব ট্রান্সপোর্ট হয় শুধুমাত্র সমুদ্র পথে বা এই জলপথ দিয়ে ট্রান্সপোর্ট হয়। তারপরে কি বলছে? যে পরিবেশ দূষণ কম করে, এই জলযানে কিন্তু দূষণটা কম হয়, পরিবেশ দূষণটা, অ্যাটমসফিয়ারকে দূষণ বা পলিউট করতে কিন্তু দেয় না, বা পলিউশনটা কম হয়, কন্ট্রোল হয়। তারপরে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে কি গতি কম, মানে অনেক সময় নিয়ে নেয়, এক স্থান থেকে অন্য স্থানে যেতে অনেক সময়, বহু সময় লেগে যায়। গতি কম এবং তারপর বলছে কি সব জায়গায় ব্যবহার করা যায় না।
যেখানে জল থাকবে সেখানে তো জলপথ থাকবে, অর্থাৎ যেখানে জল নেই সেখানে কিন্তু স্টিমার, জাহাজ বা শিপ চলবে না, নির্দিষ্ট একটি স্থানে চলবে। তারপরে 4 নম্বর হচ্ছে কি, 4 নম্বর হচ্ছে কি বিমান পথ, যেটাকে আমরা পড়লাম কি এয়ার ট্রান্সপোর্ট, বিমান পথ। বিমান পথে কি বলছি কি সব থেকে দ্রুত পরিবহন ব্যবস্থা, এবং ভারতের পরিবহন ব্যবস্থার মধ্যে এই বিমান পথ বা বায়ু পথ বা এয়ার ট্রান্সপোর্ট হচ্ছে খুব দ্রুতগামী। মানে এক স্থান থেকে অন্য স্থানে, এক জায়গা থেকে অন্য স্থানে যেতে খুব তাড়াতাড়ি চলে যায়। আমরা যেমন বললাম, উদাহরণ দিলাম কি যে এখান থেকে দিল্লি গেলে আমাদের 48 থেকে 72 ঘন্টা লাগে। যদি আমরা এরোপ্লেনে যাই তাহলে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা দিল্লি পৌঁছে যাব, এতটা দ্রুত, ফাস্ট, ভেরি ফাস্ট। তারপরে কি বলছে কি এর সুবিধা কি, সুবিধা হচ্ছে কি যে দ্রুতগামী জায়গা বা অনেক দূর জায়গা বা দীর্ঘ দূরত্ব আমরা অল্প সময়ে অতিক্রম করতে পারি। কিসের মাধ্যমে? উড়োজাহাজের মাধ্যমে। তারপরে কি দুর্গম অঞ্চলে যোগাযোগ সম্ভব, যে জায়গাতে রোড পথ বা সড়ক পথ নেই, যে জায়গাতে রেল পথ নেই, সেই জায়গাতেও কিন্তু এই বিমান পথ যেতে পারবে, বিমান যেতে পারবে, বা বায়ু পথে যেসব যানবাহন চলে সেগুলো কিন্তু সেই দুর্গম জায়গাতেও, অত্যন্ত পল্লী জায়গাতেও কিন্তু এই যানবাহন বা এই পরিষেবা দেওয়া সম্ভব, বা বিমান পথ বা বায়ু পথের মাধ্যমে কিন্তু সম্ভব ট্রান্সপোর্টেশন করা, দুর্গম অঞ্চলে যোগাযোগ করা খুবই সম্ভব। তারপরে অসুবিধা কি, অসুবিধা হচ্ছে কি সব থেকে ব্যয়বহুল, অর্থাৎ সব থেকে এক্সপেন্সিভ, সব থেকে ফাস্টেস্ট, বাট সব থেকে এক্সপেন্সিভ মানে সব থেকে দামি, অনেক খরচ হয়, সব থেকে ব্যয়বহুল। তারপরে কি যে আবহাওয়ার উপর নির্ভরশীল, আবহাওয়ার উপর নির্ভরশীল, যদি আবহাওয়া ভালো না থাকে তাহলে কিন্তু বিমান কখনো টেক অফ করবে না বা যাবে না, কারণ আবহাওয়া, ওয়েদার যদি ভালো থাকে, শীতল থাকে, সম্ভব মতো থাকে, তাহলে কিন্তু এই পরিষেবা সম্ভব। তারপরে 5 নম্বর কি বলছে, পাইপলাইন পরিবহন। পাইপলাইন পরিবহন বলতে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও তরল পদার্থ পরিবহনে ব্যবহৃত হয়। এই যে পেট্রোলিয়াম, ক্রুড অয়েল এক স্থান থেকে অন্য স্থানে যায়, যা ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস বা কোনো তরল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে ড্রেনের মাধ্যমে বা পাইপলাইন, যে ড্রেনের মতো পাইপলাইন রয়েছে সেই পাইপলাইনের মধ্য দিয়ে পরিবহন হয় বা পরিবহন করা হয়। কি বলছে সুবিধা কি, সুবিধা হচ্ছে কি খুব নিরাপদ, যেমন পেট্রোলিয়াম, ক্রুড অয়েল বা প্রাকৃতিক গ্যাস, এগুলো কি, এগুলো হচ্ছে কি খুব ডেঞ্জারিয়াস। আর এই যদি পাইপলাইনের মাধ্যমে পরিবহন করা যায় তাহলে কিন্তু এটা সেফ এন্ড সিকিউর থাকে, বা খুব সম্ভব এটা নিরাপদে পরিবহন করা। তারপরে কি খুব কম খরচ এবং দ্রুত সরবরাহ, কারণ এই রাসায়নিক পদার্থগুলিকে বা এই তরল পদার্থগুলিকে পরিবহন করা খুব একটা জটিল বিষয়, কিন্তু এই পাইপলাইনের পরিবহনের মাধ্যমে কিন্তু খুব সহজ, কম খরচে, খুব তাড়াতাড়ি এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো যায়। তারপরে 6 নম্বর হচ্ছে কি, 6 নম্বর হচ্ছে কি পাহাড়ি অঞ্চলে ব্যবহৃত হয় কি রজ্জু পথ। রজ্জু পথ বলতে রূপওয়ে, রূপওয়ে মানে রশির মাধ্যমে ঝুলন্ত অবস্থায় যে যান চলে সেটাকে বলে কি রজ্জু পথ বা পাহাড়ি অঞ্চলে পরিবহন ব্যবস্থা, যেমন দার্জিলিং, সিকিম, হিমাচল প্রদেশে রয়েছে রূপওয়ে, অর্থাৎ দড়ির উপরে নির্ভর করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাহাড়ে যাওয়া যায় খুব দ্রুত এবং তাড়াতাড়ি। কি বলছে ভারত জাতীয় সড়ক, জাতীয় সড়ক কি, জাতীয় সড়ক হচ্ছে কি এক রাজ্যের সাথে অন্য রাজ্যকে জুড়ে, বড় শহরের সাথে অন্য একটি ছোট রাজ্যকে, ছোট শহরকে জুড়ে বা যুক্ত করতে সাহায্য করে। কি বলছে জাতীয় সড়ক ভারতের বিভিন্ন রাজ্যকে যুক্ত করে। ন্যাশনাল হাইওয়ে 44, NH 44 হচ্ছে সব থেকে দীর্ঘ, সব থেকে লম্বা, এবং NH 27 হচ্ছে যে পূর্ব এবং পশ্চিমে করিডোর বা পূর্ব থেকে পশ্চিমে জুড়েছে, এবং কাশ্মীর থেকে কন্যাকুমারী জুড়েছে কি NH 44, সব থেকে দীর্ঘ, ভারতকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যুক্ত করেছে। তারপর বলছে কি যে স্বর্ণ চতুর্ভুজ প্রকল্প, এই স্বর্ণ চতুর্ভুজ প্রকল্প কি করেছে, ভারতের যে চারটি মহানগর রয়েছে, চারটি মহানগর কি দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাই, এই চারটি মহানগরকে কিন্তু এই প্রকল্পটি যুক্ত করেছে। কোন প্রকল্প? স্বর্ণ চতুর্ভুজ প্রকল্প। কোন কোন শহরকে, কোন কোন মহানগরকে? দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। ঠিক আছে, যে কি এই চারটিকে বা এই চারটি নগরকে যুক্ত করেছে গোল্ডেন গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল প্রজেক্ট, বা এই চারটি মহানগরকে যে প্রজেক্টে যুক্ত করেছে সেই প্রজেক্টটা। তারপরে কি প্রধান বন্দর, ভারতের প্রধান বন্দর, বন্দর এবং বিমানবন্দর দুইটি কিন্তু বিষয় আলাদা।
বন্দর বলতে যেখান থেকে জলপথ শুরু হয়, যে জায়গা থেকে জলপথ শুরু হয় বা যে জায়গা থেকে জলযান যাত্রা শুরু করে, আবার যে জায়গাতে এসে যাত্রা শেষ হয় সেই জায়গাটা হচ্ছে বন্দর। অর্থাৎ যে জায়গাতে জলযান বা জলজাহাজ এসে থামে বা যেখান থেকে ছাড়ে সেই জায়গাটা হচ্ছে কি বন্দর। এবং বিমানবন্দর হচ্ছে কি যেখান থেকে বায়ুপথ শুরু হয়। বায়ুপথ বলতে হেলিকপ্টার, এরোপ্লেন যেখান থেকে টেক অফ করে এবং ল্যান্ডিং করে সেই জায়গাটাকে বলে কি বিমানবন্দর। প্লেন কিন্তু বিমানবন্দর থেকে যায় না, জেট প্লেনের জন্য আলাদা জায়গা রয়েছে, সেনা ঘাঁটি রয়েছে, সেনা ঘাঁটি থেকে জেট প্লেন টেক অফ করে আবার ল্যান্ডিং করে। কখনো কখনো আবহাওয়ার পরিস্থিতির উপরে নির্ভর করে বা পরিস্থিতির উপরে নির্ভর করে কিন্তু বিমানবন্দরে কখনো কখনো জেট প্লেন এসে ল্যান্ডিং করে বা সেখান থেকে টেক অফ করে, সেটা পরিস্থিতির উপরে নির্ভর করে। তারপর ভারতের প্রধান বন্দর কি? একটা হচ্ছে কি কলকাতা বন্দর, হলদিয়া বন্দর, মুম্বাই বন্দর, জওহরলাল নেহেরু বন্দর, তারপর চেন্নাইয়ের বন্দর, বিশাখাপট্টনম বন্দর, কোচি বন্দর, তারপরে কান্ডুলা বন্দর। এই কয়টা হচ্ছে ভারতের প্রধান বন্দর। নোট তৈরি করো, শুনে শুনে নোট তৈরি করো, দেখো এবং নোট তৈরি করো, কারণ এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার প্রশ্ন আসছেই, আসবেই। তারপর হচ্ছে কি ভারতের বিমানবন্দর, যেটা বললাম যে বিমানবন্দর এবং বন্দরের কি তফাৎ, কি পার্থক্য। এবার বিমানবন্দর কি ভারতের প্রধান বিমানবন্দর, ভারতের প্রধান চারটি বিমানবন্দর। একটা হচ্ছে কি নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কোথায় সেটা? কলকাতায়। তারপর হচ্ছে কি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, কোথায়? সেটা হচ্ছে দিল্লিতে। তারপর হচ্ছে কি ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা হচ্ছে কি মুম্বাই। কেম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, কোথায় সেটা? বেঙ্গালুরু। তাহলে এই চারটি হচ্ছে ভারতের প্রধান বিমানবন্দর। তাহলে এই ছিল আজকের একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে ভারতের পরিবহন ব্যবস্থা। তোমরা ক্লাস সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যা বুঝবে নোট তৈরি করবে। এবং এই অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে, প্রত্যেক বছরই প্রশ্ন আসছে। ভালো করে মনোযোগ সহকারে শুনবে, পড়বে, মনে রাখবে এবং নোটস তৈরি করবে। তাহলে আজকের ভারতের পরিবহন ব্যবস্থার ক্লাস এখানে সমাপ্ত।